ইফরিনের ফোন থেকে সুজয়ের ভিডিওটা দেখে বানি বিশ্বাস করে যে আসলে বানির বাবাকে অনিরুদ্ধ না, সুজয়ই অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছিল। তখনই বানি অনিরুদ্ধর কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি যখন ক্যাফে থেকে বের হতে যায় তখনই নকুলের সঙ্গে মৌলির ধাক্কা লেগে যায়। আর তখনই মৌলি ওই নকুলের সঙ্গে অনেক অসভ্যতামি শুরু করে দেয়, বলে যে চোখে দেখতে পারেন না যে যেখানে সেখানে মেয়ে দেখলে তাকে ধাক্কা মারতে মনে হয়। আসলে আপনাদের গরিবদের এটাই হলো কাজ, আপনারা বড়লোক দেখলেই তাদের সঙ্গে ধাক্কা খেতে ইচ্ছা করে। আপনি আমাকে চিনেন, আমি হলো মৌলি রায়, আপনি আমার সঙ্গে এরকম ধাক্কা দিতে পারলেন? এই বলে মৌলি কষে চড় মারে নকুলের গালে। আর তখনই নকুল অবাক দৃষ্টিতে মৌলির দিকে তাকিয়ে থাকে। তখন মৌলি বলে, হ্যাঁ আপনাকে না খুব চেনা চেনা লাগছে, আপনাকে কোথায় যেন দেখেছি বলুন তো। ও আপনি তো আমাদের আউট হাউসে থাকতেন, কিন্তু কোথায় গিয়েছিলেন বলুন? আমি একটা কথা বলছি, আর কখনো আপনি আমার সামনে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনি ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়েছেন না, আসলে আপনি কি চান বলুন তো? তখনই নকুল কোনো কথা না বলেই বলে যে আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আসলে ধাক্কাটা কি যে এভাবে লেগে যাবে সেটা আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। তখনই দেখা যায় যে নয়নতারা মনে মনে বলে যেটা কি করছে, এটা একদম ঠিক করছে না। তখনই বাড়ি ওখান থেকে চলে গেলে তখন নয়নতারা নকুলের কাছে এসে বলে, নকুল তুই কোথায় ছিলি বাবা, এতদিন কোথায় গিয়েছিলি? তখনই নকুল বলে যে কেন, আমি কোথায় গেছি সেটা কি তোমাকে জানাতে হবে? তোমার সঙ্গে যোগাযোগ রাখবো না বলেই তো আমি তোমাদের বাড়ি থেকে বের হয়ে গেছি। এরপরে অন্যদিকে দেখা যায় যে বানি রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতে থাকে যে আজকে কাকাবাবুর হোটেলের সব কাজ শেষ হয়ে গেল, কালকে সকাল সকাল এসে আবার রান্নাবাড়ার কাজ শুরু করতে হবে। এতদিন যেহেতু হোটেলটা বসা ছিল এজন্য কিছুটা সময় লাগবে আবার সব কিছু ঠিক হতে। এরকম ভাবতে ভাবতেই বানি যখন হাঁটছিল তখনই হঠাৎ বানি দেখতে পায় যে তাপস আর কাবেরী শপিং করে নামছে। তখন কাবেরী আর তাপসকে একসঙ্গে দেখে বানি খুব কষ্ট পায় আর বলতে থাকে যে এটা কি করছে তাপস মেসোমশাই, এটা কেন করছে? ওদিকে সাথী মাসিমণি কত কষ্ট যে তিনি ভাবছে যে আমাদের এই বউ ভাতের অনুষ্ঠানের জন্যই তাপস মেসোমশাই বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু না, তাপস মেসোমশাই তো এখানে এসে ওই কাবেরী মাসিমণির সঙ্গে সময় কাটাচ্ছে। কিন্তু এটা হতে পারে না, একটা মানুষ যে এত নীচ এত জঘন্য হতে পারে, আসলে তাপস মেসোমশাইকে না দেখলে হতো না। আমাকে আজকে ওখানে গিয়ে উচিত জবাব দিতে হবে, এটা হতে দেওয়া চলবে না। কারণ সাথী মাসিমণি অনেক ভালো মনের মানুষ, ওনার সঙ্গে এরকম খারাপ কিছু হোক সেটা আমি চাইবো না। এজন্য আমাকে আজকে এর প্রতিবাদ করতেই হবে। ওনাকে যত ছেড়ে দিচ্ছি তত উনি উপরে উঠছেন, অন্যায়ে প্রশ্রয় দিচ্ছেন, তাই ওনাকে কিছু একটা বলতেই হবে, ওনাকে তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না। এরপরেই দেখা যায় যে বানি রাস্তা পার হতে যাবে, তখন বানি মনে মনে এগুলো নিয়েই ভাবছিল, কিন্তু আগে পিছে কিছু তাকিয়ে না দেখে রাস্তা পার হতে যায়। তখনই সেখানে বিদ্যুতের গাড়ি নিয়ে বিদ্যুৎ হাজির হয়। আর পিছন থেকে বিদ্যুৎ ভাবে যে আমি আজকেই বাণীকে শেষ করে দেব, মৌলি ম্যাডাম তো বলেছে যে বাণীকে শেষ করে দিলেই আমি আমার মেয়েকে পেয়ে যাব, এজন্য আজকে বাণীকে গাড়ি চাপা দিয়ে এখান থেকে চলে যাব। আর তখনই সেখানে অনিরুদ্ধ এসে বাণীকে বাঁচিয়ে নেয় আর বলে, বাণী কী করছেন এটা আপনি? এখানে কেন? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আপনি এটা করতে পারেন না। আপনি কি মনে করেন নিজেদেরকে যে সবসময় গাড়ি চাপা দেবে হয়ে যাবে আর পরে দোষ হবে আমাকে? না না, এটা করতে পারেন না। এরপরে অন্যদিকে দেখা যায় যে ক্যাপে নয়নতারা নকুলকে বলে, নকুল তুই আমার ছেলে, তুই আমার পেটের ছেলে, আমার পেটে রেখেছিলাম তোকে, তুই কোথায় গিয়েছিলি? তোর জন্য আমার তো চিন্তা হয় বল নকুল। তখন নকুল বলে, আমাকে নিয়ে আবার তোমার কিসের চিন্তা মা? আমাকে নিয়ে তো তোমার কোনো চিন্তা করার কারণ দেখতে পাচ্ছি না। তখনই নয়নতারা বলে, নকুল তুই এভাবে কথা বলছিস কেন বাবা? তুই যখন ও বাড়ি থেকে চলে গিয়েছিলি কতটা কষ্ট লেগেছিল তুই জানিস? তখনই নকুল বলে, তোমার আবার আমার জন্য কষ্ট আছে মা? আমি ও বাড়ি থেকে কেন গিয়েছিলাম তুমি জানো? তুমি মৌলির এই সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি মৌলিকে ভালো করে মানুষ করতে পারছো না। আসলে আসলে আমি কি বুঝতে পারছি না যে মৌলি এতটা লোভী, এতটা তেজ কোথা থেকে আসে। আসলে সব কিছু তুমি। আর একটা কথা বলছি মা, এখনও সময় আছে, ভালো হয়ে যাও, মৌলিকে ভালো শিক্ষা দাও, ওকে ভালো বানাও, ওকে এভাবে নষ্ট করো না, ওর জীবনটা এভাবে নষ্ট করে তুলো না। তখনই নয়নতারা বলে, তুই এভাবে কথা বলছিস নকুল? তখনই নকুল বলে, হ্যাঁ মা, আমি ভেবেছিলাম যে পিনাক্ষীদা আর ঈশানী বৌদির সন্তান অনেক ভালোভাবে মানুষ হবে, ওদের কাছে থাকলে হয়তো অনেক ভালো করে মানুষ হবে, কিন্তু না,
আসলে সম্পূর্ণ তুমি তোমার মতো করে মৌলিকে তৈরি করছো। এজন্য মৌলির এতটা লোভী হয়েছে। আসলে আমি বুঝতে পারছি না। এসব কিছু দেখতে পাচ্ছিলাম না বলেই আমি ও বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম। একটা কথা বলছি মা, মিথ্যা কোনোদিনও চাপা থাকে না। সত্য সব সামনে একদিন আসবেই। তুমি যতই এই মিথ্যাটাকে ঢাকার চেষ্টা করবে, কিন্তু কখনোই মিথ্যা ঢাকতে পারবে না। মিথ্যা ঠিক একদিন বের হবেই। সেদিন নিজেকে সামলাতে পারবে তো? তখনই নয়নতারা বলে, "কী বলছিস নকুল এইসব কিছু? তোর কথা আমি বুঝতে পারছি না।" তখনই দেখা যায় নকুল বলে, "তুমি আমার কথা বুঝতে পারবেও না মা। আসলে তোমার সেই ক্ষমতাটা নেই। এখনও সময় আছে মা, নিজেকে শুধরে নাও। নিজে ভালো পথে চলে এসো, দেখবে সব কিছু ভালো হয়ে যাবে। তুমি কখনোই যে পথে হাঁটছো সে পথটা শেষ করতে পারবে না। কখনোই শেষ হবে না। আমি তোমাকে বলে দিচ্ছি মা, তুমি এরকমটা করো না, তাহলে অনেকটা খারাপ হয়ে যাবে।" তখনই দেখা যায় যে নয়নতারা বলে, "নকুল তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস কেন?" তখনই নকুল বলে, "আমি এভাবেই কথা বলছি। আর একটা কথা, আমি তোমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না বলেই আমি ও বাড়ি থেকে বের হয়ে এসে এই ক্যাবে কাজ করছি। তোমরা আর কেউ আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না। আমি সেটা করব না। কারণ আমি আর তোমাদের সঙ্গে সম্পর্কে জড়াতে চাই না। আর তোমার সঙ্গে তো একদমই না।" এক্ষুনি দেখা যায় নয়নতারা বলে, "নকুল তুই আমাকে অপমান করছিস বাবা, এভাবে অপমান করিস না।" তখনই নকুল বলে, "আমি তো তোমাকে অপমান করছি না মা। আসলে আমি এমনই। আমি সবসময় সত্য পথেই চলেছি। এজন্য আজকে দেখো আমার কোথায় জায়গা হয়েছে, বাড়ির বাইরে। তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু কিন্তু তোমরা যেটা করছো মা, সেটা একদম ভালো কাজ করছো না। মৌলিকে ভালো বানাও, মৌলির জীবনটা ভালো করো। তুমি ঈশানী বৌদির কাছে ছেড়ে দাও মৌলিকে, তাহলে ঈশানী বৌদি আর মীনাক্ষী দা মৌলিকে ঠিক ভালো মানুষ গড়ে উঠবে। কারণ ঈশানী বৌদি যতটা ভালো মানুষ, যদি মৌলিকে ততটা ভালো বানাতে পারতো, তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। এভাবে এভাবে মৌলির হাতে আমাকে চড় খেতে হতো না। তুমি কি বুঝতে পারছো না সব কিছু?" তখনই দেখা যায় যে নয়নতারা মনে মনে বলে যে, "ওটা কী বলছে? কী বলছে নকুল? আমি তো নকুলের কোনো কথাই বুঝতে পারছি না। ও কি তাহলে কিছু বুঝে গেল? কিছু জেনে গেল? না, না, এটা কি করে সম্ভব? সে রাতে তো কেউ ছিল না যে রাতে আমি এই মৌলিকে ঈশানীর মেয়ের সঙ্গে পাল্টে দিয়েছিলাম। ঝড় বৃষ্টির রাত। ও রাতে তো কেউ থাকার কথা ছিল না। আর যে প্রমাণটা যার কাছে ছিল তাকেও তো আমি বাঁচতে দিইনি। তাকেও তো আমি মেরে ফেলেছিলাম। তাহলে আজকে নকুলের কথায় আমার এত খারাপ লাগছে কেন? মনে হচ্ছে নকুল সব কিছু জেনে গেছে। কেন এরকম মনে হচ্ছে? আমাকে সব কিছু জানতে হবে। আমাকে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওই মৌলিকে অনিরুদ্ধর সঙ্গে বিয়ে দিতে হবে। এর জন্য বাণীকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করতে হবে। না হলে আমি সব কিছুর মধ্যে ফেঁসে যাব। সেটা হতে পারবে না। একবার যদি মৌলির আর অনিরুদ্ধের বিয়ে হয়ে সম্পত্তি সব মৌলির নামে হয়ে যায়, তাহলে সব কিছু আমার হয়ে যাবে। সব কিছুর মালিক আমি হয়ে যাব। আর আর তো সব ঈশানীর মেয়েকে তো আমি শেষ করে ফেলেছি। সে তো আর বেঁচে নেই। সে কখনোই ফিরে আসতে পারবে না। তাই হাজার চেষ্টা করলেও আর আমার মৌলি দিদিভাইয়ের স্বপ্ন নষ্ট হবে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণীকে অনিরুদ্ধ বলে যে, "আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? আপনি এভাবে চলতে পারেন না। আপনি কি ভাবছিলেন? আমি কি বুঝতে পারছি না?" তখনই দেখা যায় বাণী বলে, "আসলে আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না অনিরুদ্ধবাবু।" তখনই অনিরুদ্ধ বলে, "কেন? আমি কি ইংরেজিতে কথা বলছি? আমি তো বাংলায় কথা বলছি। আপনি যে পথে চলছেন সে পথটা একদমই ঠিক না। আমি চোখে সবসময় যা দেখেন সেটা কিন্তু বাস্তবে নাও হতে পারে। নিজের চোখেও অনেক সময় অনেক কিছু দেখা ফেলে যায়, কিন্তু সেটা সত্যি হয় না। এজন্য বলছি যে এসব কিছু না ভেবে সত্যটার পথে খোঁজার চেষ্টা করুন। এভাবে সবসময় টেনশন থেকে রাস্তায় হাঁটাচলা করলে যেকোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তখন আবার আমার উপরেই দোষ না আসে।" তখনই বাণী বলে, "এভাবে কথা বলছেন কেন? আমি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বুঝতে পারি না। আপনি তো খুব ভালো করে জানেন আমি 5 পাস করেছিলাম। এজন্য আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বুঝি না।" তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, "কেন? আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন না বাণী? আমি বলতে চাচ্ছি যে আপনি আপনার বাবার কথাই ভাবছিলেন।" তখনই বাণী বলে, "কেন?" তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, "হ্যাঁ, আমি জানি আপনার বাবার কথাই ভাবছিলেন যে আপনার বাবার অ্যাক্সিডেন্টটা আমি করেছিলাম। আপনাকে অনেকবার বুঝিয়েছি, আর বোঝানোর কোনো প্রয়োজন নেই। আর এসব বিষয় নিয়ে কথা বলারও কোনো দরকার নেই। তাই বলছি এসব কিছু নিয়ে আর ভাববেন না।"
তখনই সেখানে ইফরিনা চলে আসে আর তখনই বানি ইফরিনাকে বলে, ইফরিনাদি আপনি এখানে? তখনই দেখা যায় ইফরিনা বলে, হ্যাঁ আমি এখানে, আসলে আমি তো এখানকার কিছু এখন চিনি না, তাই অনিরুদ্ধকে নিয়ে এসেছি, আমার এয়ারপোর্টে একটু কাজ ছিল, তাই অনিরুদ্ধকে নিয়ে এসে কাজটা করছিলাম। এখন তো দেখছি যে তোমাদের এই যে ফুলসজ্জা রাতের কাটেনি। তখনই দেখা যায় যে বানি বলে, না না ইফরিনা দিয়ে আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই না। তখনই অনিরুদ্ধ বলে, এই যে ইফরিনা তুই বানিকে নিয়ে ক্যাপে যা, ওখানে গিয়ে দুজন গল্প কর, আমি আসছি এয়ারপোর্টেতে। তখনই দেখা যায় যে ইফরিনা বলে, আমার দরকার হবে না? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ তোর দরকার হবে না, যদি দরকার হয় আমি তোকে ফোন করে ডেকে নেবো, তুই এখন যা। এরপরে এই বানিকে নিয়ে ইফরিনা একটা ক্যাফে আসে। তখনই বানি ইফরিনাকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা ইফরিনা দি আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি আপনাকে? তখনই ইফরিনা বলে, না কোনো কথা জিজ্ঞাসা করতে পারিস না, কারণ আমি তোর সঙ্গে কোনো কথা এখন বলতে চাই না। তখনই বানি মন খারাপ করে বলে, কেন, আমি কি কিছু ভুল করে ফেলেছি ইফরিনা দি? তখন ইফরিনা বলে, আচ্ছা অনিরুদ্ধ তো আমাদের বন্ধু, আমরা তো অনিরুদ্ধর সঙ্গে তুই তোকারি কথা বলি, তোর সঙ্গেও তো তুই করে কথা বলি, তাহলে তুই আবার আমার সঙ্গে আপনি করে কথা বলিস কেন বানি? এটা আমার একদম পছন্দ না। তখনই বানি হেসে বলে যে, ইফরিনা দি আসলে অনিরুদ্ধ বাবু তো তোমার বন্ধু, তোমরা তো অনেক বড়, আমার থেকেও বড়, এজন্য আমি তা আর তুই বলতে পারি না, তাই বলছি ইফরিনা দি, আমি তোমাদের তুমি করেই বলবো, তুই করে বলতে পারবো না। তখনই দেখা যায় ইফরিনা বলে, আচ্ছা ঠিক আছে। তখনই দেখা যায় যে বানি বলে যে, আমি একটা কথা জিজ্ঞাসা করব, সেই কথাটা আমাকে বলবে? তখন ইফরিনা বলে যে, হ্যাঁ বল। তখনই দেখা যায় যে, আচ্ছা ইফরিনা দি অনেক বছর আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন ইফরিনা বলে, দেখ বানি আমি এইসব বিষয় নিয়ে তোর সঙ্গে কথা বলতে চাই না, এসব বিষয় নিয়ে কথা বলিস না, আমি এসব বিষয় নিয়ে এখন কথা বলবো না। তখনই বানি মন খারাপ করে বলে যে, ইফরিনা দি প্লিজ আমাকে কথাটা বলো, দেখো আমি একটা সত্য কথা তোমাকে বলছি, কারণ তোমাকে আমার ভালো মনে হয়েছে। তখন ইফরিনা বলে, কি বলবি বল। তখনই বানি বলে, ইফরিনা দি আসলে কি বলো তো, সেদিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা আমার বাবা ছিলেন, আমার বাবারই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আমি তাই অনিরুদ্ধ বাবুকে এখনোই মেনে নিতে পারছি না জানো। যখন আমার বাবা ছিল তখন আমার জীবনটা সম্পূর্ণ আলাদা ছিল, তাকে নিয়ে কত স্বপ্ন দেখতাম, কিন্তু যখন আমার বাবা শেষ হয়ে গেল জানো, আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেল। একটা একটা খারাপ মানুষের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল, মাতাল লম্পট ছিল আমার স্বামী, তার সঙ্গে বিয়ে হয়ে গেল, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আবার এমনই কাজ হলো যে আমার বাবার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, তার সঙ্গে আমার এখন সংসার করা লাগছে, এসব কিছু আমি মানতে পারছি না। এই জন্যই আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ইফরিনা দি। তখন ইফরিনা বলে, বানি তুই অনিরুদ্ধকে ভুল বুঝিস না, দেখ আমি এই কথাটি কাউকেই বলতে চাইনি, কখনোই বলতে চাইনি, কিন্তু তোর আর অনিরুদ্ধের মধ্যে ঝামেলার কারণে আমাকে এখন বলতে হচ্ছে। আমি তোকে যেটা বলছি বানি, আসলে অনিরুদ্ধ এসব কোনো কিছুই করেনি, অ্যাক্সিডেন্ট অনিরুদ্ধর সঙ্গে হয়নি, হয়েছিল আমার বন্ধু সুজয়ের সঙ্গে, সুজয়ের গাড়িতেই তোর বাবা মারা গেছিলেন, সেটা আমি জানি। আসলে কি হয়েছে বলো তো, মানে সুজয়ের সঙ্গে আমার রিলেশন ছিল, আমি তাই যেদিন সত্যটা জানতে পেরেছিলাম সেদিন আমি সুজয়ের নেশা করিয়েছিলাম, আর তখন সুজয় আমাকে সব সত্য কথা বলে দিয়েছিল, সেই রেকর্ডিং আমি তোকে দেখাচ্ছি, এই দেখ। তখনই দেখা যায় বানি সুজয়ের ভয়েস রেকর্ডিং দেখে পুরোটা বিশ্বাস করে ফেলে যে আসলে এই সব কিছু অনিরুদ্ধ করেনি, করেছে সুজয়। তখনই দেখা যায় যে বানি বলে যে, এটা আমি পুলিশের কাছে দিতে পারবো? তখনই দেখা যায় যে ইফরিনা বলে, না বানি এটা আমি কখনোই তোকে দিতে পারবো না, দেখ এজন্য আমাকে ভুল বুঝিস না, কারণ আমি যতই হোক ওকে ভালোবাসতাম, ওর ক্ষতি হোক আমি সেটা চাই না, এখন তো অনেক পার হয়ে গেছে। এরপরেই দেখা যায় বানি চুপচাপ ওখান থেকে বের হয়ে যায় আর বাড়িতে চলে আসে। মন খারাপ করে বসে থাকা দেখে অনিরুদ্ধ এসে বানিকে জিজ্ঞাসা করে যে, বানি কি হয়েছে আপনার, আপনি এভাবে চুপ করে বসে আছেন, প্রিন্সেস কোথায়? তখনই বানি বলে, আসলে মাম্মাম মাসিমণির কাছে গেছে, সাথী মাসিমণি ফোন করেছিল, সেখানেই গিয়েছে। তাই তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, বানি আপনার এভাবে মন খারাপ কেন, আপনি এ কান্না করছেন কেন? তখনই বানি অনিরুদ্ধর কাছে এসে বলে, অনিরুদ্ধ বাবু আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন? তখনই অনিরুদ্ধ বলে, বানি কিসের জন্য ক্ষমা চাচ্ছেন, আপনার কিছুই তো বুঝতে পারছি না। তখনই বানি বলে, আমি জানি যে আমি যে যত ভুল করেছি তার জন্য কোনো ক্ষমা হয় না, আমি একটা নির্দোষ মানুষকে এত বছর দোষী ভেবে
অনেক কথা শুনিয়েছি, অনেক কিছু বলেছি। সেসবের জন্য নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। মনে হচ্ছে যে সবথেকে অন্যায় আমিই বেশি করেছি। এজন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। অনিরুদ্ধবাবু, আপনি আমাকে ক্ষমা করে দিতে পারবেন? আমি যে অন্যায়গুলো করেছি, আপনি কতবার আমাদের সাহায্য করতে এসেছেন, আমার মেয়ের, কিন্তু আমি আপনাকে কথা শুনিয়েছি। কখনোই আমাদের ধারে কাছেও আসতে দিইনি। আর সবসময় এত কথা শুনিয়েছি যেগুলো মনে পড়লে আমার এখন অনেক খারাপ লাগছে। তাই বলছি, আপনি কি আমাকে ক্ষমা করতে পারবেন? তখনই অনিরুদ্ধ বলে, "আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না বানি।" তখনই বানি বলে, "আমি জেনে গেছি যে আসলে আমার বাবার খুন আপনি করেননি। আমার বাবার অ্যাক্সিডেন্টটা করেছি সুজয়, সেটা আমি ইফরিন নাদির কাছ থেকে জানতে পেরেছি। তাই নিজেকে আমি আর ক্ষমা করতে পারছি না। অনেক আপনার সঙ্গে অন্যায় করেছি। আপনি সবসময় আমার মামামের হাত ধরে রাখতে চেয়েছেন, কিন্তু আমি আপনাকে অনেক কথা শুনিয়েছি। তবুও আপনি আমার মামামের হাতটা ছেড়ে দেননি, আমার পাশে থেকেছেন। কিন্তু আমি আপনাকে চিনতে পারিনি। এখন বুঝতে পারছি কতটা অন্যায় করেছি। এজন্য নিজেকে অনেক ছোট মনে হচ্ছে।" তখনই অনিরুদ্ধ বলে, "বানি, এতটা ছোট মনে করবেন না। যা কিছু হয়েছে সব কিছু ভুলে যান।" তখনই বানি বলে, "সেদিনের কথা আমি ভুলতে পারি না জানেন। যেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, বাবার সঙ্গে আমি বাজার করতে গিয়েছিলাম হোটেলের জন্য। তখন বাবাকে বলেছিলাম যে সবজি আর মাছ কিনে আনতে, আর আমি গেছিলাম হোটেলের কাজ করতে। বাবা আমার সঙ্গে কথা বলেই যেতেই তখনই অ্যাক্সিডেন্ট করে ওভাবে পড়ে মারা গেল। সেটা আমি মানতে পারি। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।